2025 সালের 12 জুন এভিয়েশন জগতের একটি কালো দিন হিসেবে বিবেচিত হবে। ওই দিন দুপুর 1:38 এয়ার ইন্ডিয়ান বোয়িং 787 ড্রিমলাইনার ফ্লাইট AI 171 আহমেদাবাদ এয়ারপোর্ট থেকে লন্ডনের উদ্দেশ্যে টেক অফ করে। এই বিমানে ক্রু মেম্বার এবং পাইলট সহ মোট 242 জন উপস্থিত ছিলেন, যার মধ্যে 230 জন প্যাসেঞ্জার এবং 12 জন ক্রু মেম্বার ছিলেন। কেউ কেউ কিছুদিন পরিবারের সঙ্গে ছুটি কাটানোর পর লন্ডনে ফিরে যাচ্ছিলেন, তাও আবার নিজের কর্মস্থানের উদ্দেশ্যে। কেউ বা স্থায়ীভাবে স্ত্রী এবং সন্তানদের নিয়ে লন্ডনে সংসার গোছানোর স্বপ্ন নিয়ে রওনা দিয়েছিলেন। কেউ বা প্রিয়জনের সঙ্গে দেখা করতে চেয়ে প্লেনে চেপেছিলেন, আবার কেউ স্বামীর কাছে ফিরে যাচ্ছিলেন। দীর্ঘদিন ধরে দেখা স্বপ্নগুলো হয়তো আর কয়েক ঘন্টার মধ্যেই সত্যি হতো, কিন্তু তার আগে নাসা দেশে চলে গেলেন 241 জন যাত্রী। প্লেনটা যখন টেক অফ করছিল তখন সবকিছুই প্রায় স্বাভাবিকই ছিল, কিন্তু প্লেন টেক অফ হওয়ার কিছু সেকেন্ড পর থেকেই প্লেনটি নিচের দিকে নামতে শুরু করে। ঠিক সেই সময় পাইলট এডিসির কাছে মেডে কল দিয়েছিলেন, কিন্তু তারপরে প্লেনটা মোহিনীনগরের বিজে মেডিকেল কলেজের হোস্টেলের উপরে ভেঙে পড়ে। ঘটনাস্থলে প্লেনের 241 জন মানুষের মৃত্যু হয়। প্লেনের ক্যাপ্টেন সুমিত সাফরওয়াল এবং ফার্স্ট অফিসার ক্লাইভ কুন্দনের মোট 9300 ঘন্টা উড়ানের অভিজ্ঞতা ছিল। প্লেনটা যখন মেডিকেল কলেজের হোস্টেলের উপর আছড়ে পড়ে, ঠিক সেই সময় বহু মেডিকেল পড়ুয়া লাঞ্চ করছিল, যার মধ্যে খবর পাওয়া অনুযায়ী 24 জন চিকিৎসক পড়ুয়ার মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। এই সংখ্যাটা আরো বাড়তে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরো প্রায় 50 জন মানুষ, এছাড়াও মেডিকেল কলেজের হোস্টেলে কর্মরত বেশ কয়েকজন নিখোঁজ। গতকাল দুর্ঘটনার পর একটা সেলফি অনেক ভাইরাল হয়েছিল, যেখানে চিকিৎসক পরিবারের 5 জন সদস্যকে হাসি মুখে সেলফি নিতে দেখা গিয়েছে। এর মধ্যে স্বামী, স্ত্রী এবং তাদের 3 জন সন্তান আছেন বলে দেখা গিয়েছে, যেখানে ডক্টর কোমি ব্যাসের স্বামী প্রতীক যোশী 6 বছর ধরে লন্ডনে ছিলেন এবং দীর্ঘদিন ধরে স্ত্রী এবং সন্তানদের নিজের কাছে নিয়ে যাওয়ার চেষ্টাও করছিলেন। অবশেষে সেই দিনটি আসে যেই দিন তারা সহ পরিবারে নতুন জীবন শুরু করার আশায়, যেখানে তারা লন্ডনগামী এয়ার ইন্ডিয়ান ফ্লাইট 171 এ ওঠেন। তারা কি জানতো যে এটাই তাদের শেষ সেলফি হবে বলে? কিন্তু এই প্লেন দুর্ঘটনায় আশ্চর্যজনক ভাবে বিশ্বাস কুমার রমেশের নামের এক ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক বেঁচে গেছেন। তাকে আহত অবস্থায় উদ্ধার করে আহমেদাবাদ সিভিল হসপিটালে ভর্তি করা হয়। তিনি জানিয়েছেন যে প্লেনের বাম দিকে এমার্জেন্সি দরজার পাশে সিট নাম্বার 11A তে তিনি বসেছিলেন। প্লেনের এমার্জেন্সি দরজা খোলার সঙ্গে সঙ্গে তিনি সেখান থেকে ঝাঁপ দেন, কিন্তু বিপরীত দিকে বিল্ডিং থাকায় ওদিক থেকে কেউ লাফ দিতে পারেননি। এয়ার ইন্ডিয়া সূত্রে জানা গিয়েছে যে যাত্রীদের মধ্যে 169 জন ভারতীয় নাগরিক ছিলেন, পাশাপাশি 53 জন ব্রিটিশ নাগরিক, 7 জন পর্তুগিজ এবং 1 জন কানাডিয়ান নাগরিক ছিলেন। এবং এই প্লেনের মধ্যে উপস্থিত ছিলেন গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী, যার নাম হলো বিজয় রূপানি। তিনি এই দুর্ঘটনায় মারা গিয়েছেন। রিপোর্ট অনুযায়ী টাটা গ্রুপ এই প্লেনের অ্যাক্সিডেন্টে হারানো পরিবারকে 1 কোটি টাকা করে দিবে বলে ঘোষণা করেছেন। এর পাশাপাশি অ্যাক্সিডেন্টে আহত হওয়া চিকিৎসার খরচাও বহন করবে বলে জানিয়েছেন। এছাড়াও বিজে মেডিকেল কলেজের হোস্টেল তৈরিতেও সাহায্য করবেন টাটা গোষ্ঠী। ভয়ে ভয়ে অ্যাক্সিডেন্টের সঙ্গে উঠে আসছে নানা ধরনের প্রশ্ন। অভিজ্ঞ পাইলটের উপস্থিতি সত্ত্বেও কেন অ্যাক্সিডেন্টকে এড়ানো গেল না? প্লেনের মধ্যে কি যান্ত্রিক গোলযোগ ছিল? এমন কি হয়েছিল এই সুন্দর আবহাওয়া এবং পরিষ্কার পরিচ্ছন্ন আকাশ থাকা সত্ত্বেও প্লেনটা টেক অফ করার জন্য প্রয়োজনীয় গতিতে উঠতে পারছিল না? প্লেনের টেক অফ হওয়ার কয়েক সেকেন্ডের মধ্যে ঠিক কি কারণে প্লেনটা লোকালয়ে ভেঙে পড়লো? বন্ধুরা, আপনারা তো অনেকেই এই ঘটনা সম্বন্ধে জানেন যে আজ থেকে ঠিক 3 বছর আগে চীনে এমন একটি বোয়িং প্লেনের সঙ্গে ঠিক একই রকম ঘটনা ঘটেছিল। বোয়িং কোম্পানি ত্রুটির কারণে কি একের পর একটা প্লেন দুর্ঘটনা ঘটে চলেছে? এত কিছুর পরেও কিন্তু পৃথিবীতে 40% বোয়িং কোম্পানির প্যাসেঞ্জার প্লেনে বহন করা হয়। এমনকি 2025 সালের শুরুর দিকে মানে জানুয়ারি মাসের 10 তারিখে নাগাদ একটি বোয়িং S87 ডেনমার্কের উদ্দেশ্যে রওনা করেছিলেন। যদিও টেক অফের একটু পরে আহমেদাবাদের প্লেনটার মতোই সেই প্লেনটা অনেকটা নেমে গিয়েছিল। সেই সময় প্লেনের পাইলট প্লেনের কন্ট্রোল হারিয়ে ফেলেছিলেন, তবে কো পাইলট পরিস্থিতি সামলে নেন এবং সেই প্লেনটা ক্র্যাশ হওয়ার হাত থেকে রক্ষা পায়। সেই সময় বোয়িং কোম্পানির তরফে ঘটনা সম্পূর্ণ দায়ভার পাইলটের উপরে চাপিয়ে দেওয়া হয়। কিন্তু যেমনটা আপনাদের আগেই বললাম, বোয়িং 8 এর ড্রিমলাইনারের দুজনের পাইলট ক্যাপ্টেন সুমিত এবং কোপা পাইলট ক্লাইভ কুন্দর দুজনেই অভিজ্ঞ সম্পন্ন পাইলট ছিলেন। ক্যাপ্টেন সুমিতের মোট 8200 ঘন্টা প্লেন ওড়ানোর অভিজ্ঞতা ছিলেন এবং কোপা পাইলট ক্লাইভের 1100 ঘন্টা প্লেন ওড়ানোর অভিজ্ঞতা ছিল। এই প্রসঙ্গে আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য হলো আকাশ ভার্সাস টুইট। এই ফ্লাইটটা আহমেদাবাদ থেকে লন্ডনের উদ্দেশ্যে টেক অফ করার আগে যখন দিল্লি থেকে আহমেদাবাদে এসেছিলেন আকাশ ভার্সাস নামের একটি ব্যক্তি, যিনি টুইটের মাধ্যমে জানিয়েছেন যে দিল্লি থেকে টেক অফ করার আগে থেকে এই প্লেনের মধ্যে লাইট, এসি, ডিসপ্লে কোনো কিছু ঠিকমতো কাজ করছিল না। প্লেনের মধ্যে টেকনিক্যাল গ্রিজ থাকা সত্ত্বেও সেটা আহমেদাবাদে আসে এবং কিছুক্ষণ থেকে সেখান থেকে লন্ডনের উদ্দেশ্যে পুনরায় টেক অফ করে। প্রাথমিক রিপোর্ট অনুযায়ী অনুমান করা যাচ্ছে যে নির্দিষ্ট উচ্চতায় উঠতে ব্যর্থ হওয়ার কারণে প্লেনটা ক্র্যাশ হয়ে যায়। সেই সময় পাইলট এডিসির কাছে তৎক্ষণাৎ সাহায্যের আশায় 3 বার মেডে কল করে, কিন্তু ঠিক তারপরে প্লেনটা লোকালয়ে ভেঙে পড়ে। প্লেনে এক্সপার্টদের মতে যান্ত্রিক গোলযোগের কারণে হয়তো অ্যাক্সিডেন্টটা ঘটেছে, কিন্তু যেহেতু প্লেনের গন্তব্য ছিল লন্ডন, তাই স্বাভাবিকভাবে প্লেনের প্রচুর পরিমাণে ফুয়েল ছিল, যার ফলে প্লেনটা ক্র্যাশ হওয়ার সঙ্গে সঙ্গে ফ্লোরে আগুন ধরে যায় এবং সেই কারণে তীব্র বিস্ফোরণ হয়। ফ্লাইট টেক অফ করার পরে ফ্লাইটের ল্যান্ডিং গিয়ার বাইরেই ছিল। বিশেষজ্ঞদের মতে যেখানে 16
সেকেন্ডের মধ্যেই SA-87 এই মডেলের প্লেনগুলোর ল্যান্ডিং গিয়ার বন্ধ হয়ে যায়। আর সেখানে এই প্লেনের ল্যান্ডিং গিয়ার বন্ধ হয়নি। ফ্লাইট এক্সপার্টদের মতে অনেকে এই বিষয়টা নিয়ে প্রশ্ন তুলেছেন। এই কারণটা সামনে আসলে হয়তো অনেক কিছুই পরিষ্কার হয়ে যাবে। এক্সপার্টদের একাংশের মধ্যে ফ্লাইটের ডানায় থাকা ফ্ল্যাপ সঠিকভাবে খোলেনি। ফ্ল্যাপের কাজ হলো কম গতিতে বিমানকে সঠিক উচ্চতায় নিয়ে যাওয়া, সেই জন্য একে সেকেন্ডারি ফ্লাইট কন্ট্রোলার বলা হয়। এই ফ্ল্যাপে কোনো সমস্যা হলে প্লেনের সঠিক উচ্চতায় ওঠানো বা ল্যান্ড করাতে সমস্যা হয়। প্লেন ক্র্যাশের সম্ভাব্য কারণগুলোর মধ্যে ডাবল ইঞ্জিন ফেলিয়ারের কথাও উঠে আসে, যদিও বা এটা একটা বিরল ঘটনা। আবার কিছু কিছু এক্সপার্ট ও পাকিস্তানের সংঘর্ষের কথাও জানিয়েছেন, কারণ এর আগেও আহমেদাবাদ এয়ারপোর্টে এই ধরনের ঘটনা দেখা গিয়েছে। হয়তো পাখির ধাক্কায় প্লেনের ইঞ্জিন বিকল হয়ে গিয়েছিল, যদিও সবগুলো অ্যাক্সিডেন্টে পরে আসা ভিডিওর ক্লিপগুলো দেখে অনুমান করা হচ্ছে। যদিও প্লেন অ্যাক্সিডেন্ট হওয়ার পরে ইতিমধ্যে ডিজিটাল ভিডিও রেকর্ডারের খোঁজ পাওয়া গিয়েছে। ধ্বংসস্তূপ থেকে দুর্ঘটনাগ্রস্ত প্লেনের একটি ব্ল্যাক বক্স উদ্ধার করা হয়েছে এবং আরেকটির খোঁজ এখনো চলছে। যেহেতু ব্ল্যাক বক্সের ভেতরে ফ্লাইটের ডাটা রেকর্ড থাকে, তাই দুটো ব্ল্যাক বক্স উদ্ধার করার পরে পুরো ব্যাপারটা স্পষ্ট হবে বলে অনুমান করা হচ্ছে। তদন্তকারীরা এই সমস্ত সম্ভাব্য কারণগুলি খুঁটিয়ে দেখছেন। বোয়িং কোম্পানি এবং আমেরিকা সরকারের তরফ থেকে জানানো হয়েছে যে তারা তদন্তে সমস্ত রকম সাহায্য করবে। কিন্তু আপনারা কি জানেন 2021 সালে বোয়িং কোম্পানির উপরে ফ্রড কেস করা হয়েছিল এবং তাদের তরফ থেকে স্বীকার করা হয়েছিল যে তাদের ফ্লাইট 737 মাস্ককে ফ্লাই করানোর সম্মতি পাওয়ার জন্য তারা আমেরিকার এভিয়েশন টিমকে ভুল তথ্য দিয়েছিল, যার জন্য পরবর্তী সময়ে বোয়িং কোম্পানিকে $2.5 বিলিয়ন জরিমানা দিতে হয়েছিল। এটা শোনার পরে আপনাদের কি মনে হয়, বোয়িং কোম্পানি কোনো ভুল থাকলেও তারা সেটা কি মেনে নেবে? তারা ঠিক কোনো না কোনো ভাবে নিজেদের দিক থেকে দায়ভার ঝেড়ে ফেলবে, কারণ যাত্রীদের সেফটি দেওয়া তাদের প্রারম্ভিক উদ্দেশ্য নয়, তাদের প্রাথমিক উদ্দেশ্য হলো প্রফিট করা। ঠিক সেই কারণে আপনারা খেয়াল করে দেখবেন যখনই মানুষ কোনো বড় বিপদে পড়ে, ঠিক তখন মানুষের অসহায়তার সুযোগ নিয়ে এয়ার লাইসেন্স কোম্পানিগুলো প্লেনের ভাড়া হঠাৎ করে 3-4 গুণ বাড়িয়ে দেয়। সম্প্রতি কাশ্মীরে ঘটে যাওয়া জঙ্গি হামলা এর সবথেকে বড় উদাহরণ। শুধুমাত্র ক্ষতিপূরণ দিলে কি সমস্ত দায় থেকে বিস্তার পাওয়া যায়? উত্তর হলো না, ক্ষতিপূরণ দিলে কিন্তু সমস্ত দায় থেকে নিস্তার পাওয়া যায় না। দীর্ঘদিন ধরে প্লেনের ভেতরে যান্ত্রিক সমস্যা থাকার পরেও সেগুলোকে মেরামত করা হয় না। একবার আপনারা মন থেকে ভেবে দেখুন তো সেই সব মানুষগুলোর কথা যারা এই ধরনের প্লেন দুর্ঘটনায় তাদের প্রিয়জনদের থেকে হারিয়েছে। আমাদের প্রত্যেককে এই ধরনের এয়ারলাইন কোম্পানিগুলোর এই ধরনের ভুলের বিরুদ্ধে সজাগ হওয়া উচিত, যাতে ভবিষ্যতে এভাবে আর কোনো প্যাসেঞ্জারকে প্রাণ হারাতে না হয়। তো বন্ধুরা, এইসব আলোচনা শোনার পর আপনার কি মনে হচ্ছে? এই প্লেনের অ্যাক্সিডেন্ট হওয়ার পেছনের কারণ ঠিক কি হতে পারে সেটা কমেন্ট করে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। তো বন্ধুরা, আপনাদেরকে আরো একটা কথা বলে রাখি, পেহেলগাম ঘটনার কথা তো আপনাদের নিশ্চয়ই মনে আছে, যখন কাশ্মীর থেকে প্রত্যেকটা ফ্লাইটের ভাড়া প্রায় 5 থেকে 6 গুণ বাড়িয়ে দিয়েছিল এই ফ্লাইট কোম্পানিগুলো। আবার কুম্ভের সময় যেই ভাড়া 5 থেকে 6 হাজার টাকা ছিল, সেই ভাড়াকে বাড়িয়ে 30 থেকে 40 হাজার টাকা করে দেওয়া হয়। তবে এইসব চুপচাপ দেখা ছাড়া আমাদের কি আর কিছু করার আছে? কারণ সরকারও তো এইসব জিনিসগুলো থেকে মুখ ফিরিয়ে রেখেছে। দেখুন, শুধুমাত্র কিন্তু এই একটা ঘটনা নয়, আরো প্রচুর ঘটনা ঘটে চলেছে আমাদের অজান্তে বা জানতে। কিন্তু বন্ধুরা, এই ঘটনাটা ঘটেছে বলে আজকে আমরা এত তথ্য জানতে পারছি। কিন্তু বন্ধুরা, এমন অনেক তথ্য রয়েছে যেগুলো আমরা জানি না বা আমাদের জানানো হয়নি। মানে আপনারা শুধুমাত্র ভেবে দেখুন যে এই ফ্লাইট কোম্পানিগুলো নিজেদের প্রফিটকে বাড়ানোর জন্য কতটা নিচে নামতে পারে। নামতে পারাটা বলা ভুল, নেমে গিয়েছে। আর আজকের দিনে দাঁড়িয়ে ডিজিসির কাছে আমাদের দাবি তোলা উচিত যেন প্যাসেঞ্জারদের সেফটিকে সবথেকে বেশি প্রায়োরিটি দেওয়া হয়, বরং টাকাকে নয়। তো বন্ধুরা, এই ছিল আজকে আমাদের এই ভিডিও। এই ভিডিওটাকে দেখার পর আপনাদের কি মতবাদ বা আপনারা যদি কিছু জানাতে চান তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন। আর যদি এই বিষয়ে আরো কিছু তথ্য সামনে আসে তাহলে আপনারা এই চ্যানেলে অবশ্যই দেখতে পাবেন, যার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে একদমই ভুলবেন না। তো বন্ধুরা, আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। এই ভিডিওটা আজকে এখানেই সমাপ্ত করলাম।